অবশেষে রামিসার আসামি ঘাতক সোহেল এবং তার স্ত্রীর ফাঁসি হতে চলেছে। অবশেষে দেশের 18 কোটি মানুষ এবং রামিসার বাবা বিচার পেল। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির। প্রতিমন্ত্রী আমিনুলকে কণ্ঠভোটে অংশ না নিতে বললেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। 3 মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন শিল্পী মমতাজ। পঞ্চগড়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের স্ত্রী কারাগারে। সর্বশেষ জানবেন রামিসার আসামি ঘাতক সোহেল এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে নিয়ে নতুন করে আবার কি রায় দিল হাইকোর্ট। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রায় শোনার পর আদালত থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে রামিসার বাবা বললেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষা মিটবে। রায়ে আমি শতভাগ খুশি হয়েছি। প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। যত দ্রুত রায় কার্যকর চাই। তিনি আরো বলেন, বিচারপতি, পুলিশ প্রশাসন ও সাংবাদিক সহ দেশের সব মানুষ যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় পাশে ছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। মামলার বিবরণ অনুযায়ী নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। গত 19 মে সকালে সে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। পরে সেখানে রামিসাকে ধর্ষণের পর পৈশাচিক উপায়ে গলা কেটে হত্যা করা হয়। মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের ঘরের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা। ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999 এর মাধ্যমে পুলিশ এসে স্বপ্নাকে আটক করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় 20 মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেছিলেন। এই লোহামোর্চক হত্যাকাণ্ডের তদন্ত শেষে রেকর্ড গড়ে মাত্র 5 দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ। এরপর 1 জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ট্রাইব্যুনালে মোট 18 জন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষী গ্রহণ ও যুক্তিতর্ক শেষে ঘটনার মাত্র 19 দিনের মাথায় আজ এই মামলার চূড়ান্ত রায় দেওয়া হলো। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামি সোহেল রানাকে 5 লাখ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে 2 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এই অর্থদণ্ডের পুরো টাকা ভুক্তভোগী শিশু রামিসার আইনগত উত্তরাধিকারী মা বাবা পাবেন। আসামিরা এই ক্ষতিপূরণ না দিলে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে রামিসার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই জাগরণ শিরোনামে এতে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণ ও সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার মতো কর্মসূচি। আগামী 1 জুলাই রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমিতে কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মসূচি 5 আগস্ট বিজয়ের উল্লাস শীর্ষক কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে। আজকে সোমবার তিনি এই মন্তব্যটি করেন। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। সে বছরের 1 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। ওই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। জুলাইকে ঐতিহাসিক মাস উল্লেখ করে এটিকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার কথা উল্লেখ করে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি গুরুত্বপূর্ণ দিন ও ঘটনাকে জাতির সামনে তুলে ধরা হবে। জুলাইয়ের কর্মসূচি রায় বাস্তবায়নে হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে সদস্য সচিব করে 28 সদস্যের জুলাই পূর্ণ জাগরণের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দলের ঘোষিত সব কর্মসূচি পরিকল্পিত সমন্বয় ও বাস্তবায়নের কাজ করবে। দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শিক্ষার্থী সহ সবাইকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি। 1 জুলাই রায়ের বাজার বাধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর সংগতি সভার আয়োজন করা হবে। একই দিনে জুলাই থেকে জনপদের
শিরোনামে বিচার ও গণভোট বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করা হবে। আর 2-8 জুলাই দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার ফেস্টুনে জুলাই জাগরণ শীর্ষ আয়োজন জুলাই হবে। 5 থেকে 9 জুলাই হবে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। 7-10 জুলাই হবে বাংলাদেশ সংস্কৃতির পরিবর্তে অভিমুখ লেখক বুদ্ধিজীবীর দায় শীর্ষক আলোচনার আয়োজন করা হবে। প্রতিমন্ত্রী আমিনুলকে কণ্ঠভোটে অংশ না নিতে বললেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে জাতীয় সংসদে হ্যাঁ না ভোটে অংশ নিতে বারণ করলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আজ সোমবার অর্থ বিলের দাফাওয়ারি সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির সময় তাকে ভোটাভুটিতে অংশ না নিতে বলেন স্পিকার। আমিনুল হক টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী, তিনি সংসদ সদস্য নন। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারলেও ভোট দিতে পারেন না। অর্থ বিলের সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির সময় ভোটাভুটিতে আমিনুল হকের অংশগ্রহণের বিষয়টি নজরে এলে স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করেন। আমিনুলের উদ্দেশ্যে স্পিকার বলেন, ইউ ক্যান নট ভোট ফর নয়দার ইয়েস নট নো, কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আরো খুশি হতাম, তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না অনুগ্রহ করে। প্রস্তাবিত বাজেটের মন্ত্রণালয় ও বিভাগীয় মঞ্জুরি দাবির ওপর ভোট নেওয়ার সময় বিরোধী দলের সদস্যের কণ্ঠরোধ ক্ষীণ হওয়া নিয়ে হাস্যরস করেছেন ডেপুটি স্পিকার কায়সাল কামাল। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পর্কিত মজুরি দাবির উপর ভোটে বিরোধী বেঞ্চের পক্ষ থেকে না ধ্বনি কিছুটা ক্ষীণ ছিল। তখন হাসতে হাসতে ডেপুটি স্পিকার বলেন, আওয়াজ কম, বোঝা গেছে, টায়ার্ড সবাই, আওয়াজ কম, আমরা তাড়াতাড়ি শেষ করব, ডোন্ট ওয়ারি। পরে বৈঠকের শেষ পর্যায়ে জামাতের ইসলামের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অফ অর্ডারে ডেপুটি স্পিকারের আওয়াজ কম মন্তব্যের প্রসঙ্গে টেনে বলেন, হ্যাঁ না ভোটের আওয়াজ কার বড় কার ছোট তা মাপার জন্য একটি মেশিন বসানো যেতে পারে। কিছুটা হাস্যরস করে জামাতের সংসদ সদস্য বলেন, আপনি যদি বড় করে বলেন আর সাথে সাথে যদি বলেন আওয়াজ বড় হলে সংখ্যায় যা হবে হোক, আমরা অবশ্যই আওয়াজ বড় হলেই পাশ করব। এটা যদি বলেন তাহলে আওয়াজটা কি হয় এটা একটু পরীক্ষা করে দেখবেন আগামীকাল। 3 মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন মমতাজ। হত্যার অভিযোগ 2টি এবং হত্যাচেষ্টার অভিযোগ করা একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। 3 মামলায় তার জামিন প্রশ্নের রুলের উপর শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু ও তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন। জামিনে এ রায়ে মমতাজের মুক্তি মিলছে না, তার বিরুদ্ধে আরও 3টি মামলা রয়েছে বলে আইনজীবী জানিয়েছেন। ঢাকার কোতোয়ালি থানা ও মানিকগঞ্জের সিংগাইর থানার করা 2টি হত্যা মামলা এবং হরিরামপুর থানার হত্যা চেষ্টার অভিযোগ করা এই মামলায় অবস্থান আদালত বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মমতাজ। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট করে আজ রায় দেওয়া হয়। আদালতে মমতাজ পক্ষের শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন। সাজুর সঙ্গে ছিলেন আইনজীবী মোশা খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। মমতাজের বিরুদ্ধে থাকা 6টি মামলার মধ্যে আজ 3টি মামলায় তিনি জামিন পেয়েছেন বলে জানান আইনজীবী মোশা খায়রুন্নেসা। তিনি প্রথম আলোকে বলেন, আরেকটি মামলায় তার জামিন বহাল রয়েছে, অন্য 2টি মামলায় তার জামিন স্থগিত হয়েছে। তবে এই 2 মামলার তার জামিন প্রশ্নের রুল শুনানির অপেক্ষায়। এর মধ্যে রাজধানীর মিরপুর মডেল থানা করা জুলাই গণ অভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলায় 24শে জুন মমতাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দর্শক, এতক্ষণ শুনলেন গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন।